কালু চাচা, দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম কালু চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে ফাতেমা উমরজি, আজ তো তোমাদের স্কুল মাদ্রাসা বন্ধ, তা তোমরা এই সাত সকালে কোথায় যাচ্ছ? কালু চাচা, আমাদের মামাতো বোন লামিয়া আপু শহর থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে। বাস স্ট্যান্ডে আছে সে। আমাদের বাসায় ঠিকানা সে ভুলে গেছে, তাই তাকে আমরা বাস স্ট্যান্ডে নিতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা এখন বাস স্ট্যান্ডে যাবে তো? উঠে পড়ো আমার রিকশায়। এরপর কালু ফাতেমা ওমরকে রিকশায় তুলে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে চলল। আর তারা বাস স্ট্যান্ড গিয়ে দেখলো লামিয়া সেখানে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম লামিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, ওমর, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা এত দেরি করেছো কেন? আমি সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি। আসলে আমরা জানতাম না তুমি আজকে আমাদের বাসায় আসবে। আজকে শুক্রবার তো, ফজরের নামাজ পড়ে আমরা একটু ঘুমিয়েছিলাম। আম্মুজান হঠাৎ আমাদের ঘুম থেকে উঠিয়ে বলল তুমি নাকি আসবে। তারপর তাড়াতাড়ি করে আমরা চলে এলাম। এখন চলো আপু। আচ্ছা ঠিক আছে ওমর, চলো। এরপর ওরা তিনজনে আবারও রিকশায় করে চলল ওদের বাসার দিকে। পথের মধ্যে ওই মহল্লারই দুষ্ট এক ছেলে বুলেট মোটরসাইকেল নিয়ে আসছিল। আরে ফাতেমা উমর, দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ওমর, তোদের মাঝখানে এই সুন্দরী মেম সাহেবটাকে? কি সুন্দর দেখতে মেম সাহেবটা। বুলেট ভাই, এটা আমার আপু। আপু মানে ফাতেমা ছাড়াও তোর আরেকটা বোন আছে নাকি ওমর? না বুলেট ভাইয়া, এটা আমাদের মামাতো বোন লামিয়া আপু। শহরে থাকে, আর সে আজকে আমাদের মহল্লায় বেড়াতে এসেছে। আপুকে আমরা রিসিভ করে বাসায় নিয়ে যাচ্ছি। ও তাই বল। আচ্ছা শোন, অনেক দূর থেকে জার্নি করে এসেছে সে, এখন নিয়ে যা, কিন্তু বিকেলবেলা ওকে পার্কের দিকে নিয়ে আসিস। তোর আপুর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই যে, এই কে আপনি? কথাবার্তা একটু সাবধানে বলবেন। পার্কে নিয়ে যাবেন মানে? আর আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনার সাথে আমার কিসের কথা? হ্যাঁ, ওরে বাবারে, চেহারা আর বেশভূষা দেখে তো মনে হচ্ছে মেম সাহেব। মেম সাহেবের আবার কথাবার্তা দেখছি গাইয়ে মেয়ের মতো। পার্কে কেন ডেকেছি বোঝো না সুন্দরী? তোমার সাথে প্রেম করব। তোমাকে আমার ভালো লেগেছে। তোমাকে বিয়ে করে এই মহল্লাতেই রেখে দিব, বুঝেছো? কি অসভ্য লোক রে বাবা, মুখে কোনো কথাই আটকায় না। নিজের বিয়ের কথা নিজেই বলছে কেমন। আপনার মতো দুষ্ট একটা মানুষকে কে বিয়ে করবে শুনি? রিকশাওয়ালা চাচা, জানতো আপনি? এরপর রিকশাওয়ালা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে গেল। বিয়ে তো আমি তোমাকেই করব সুন্দরী। আমি যে স্মার্ট আর মডার্ন। এই মহল্লায় তো সব মেয়ে বোরখা পরে থাকে। এই প্রথম একটা মেয়েকে দেখলাম যে কিনা মহল্লায় এসেছে বোরকা ছাড়া। আমার যে তোমাকে ভালো লেগেছে সুন্দরী, বিয়ে যে আমার তোমাকেই করতে হবে। মডার্ন ছেলের মডার্ন বউ। এই কথা বলে বুলেট মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে চলে গেল। আর ফাতেমা, ওমর, লামিয়া ওরাও ওদের বাসায় পৌঁছে গেল। আসসালামু আলাইকুম ফুফাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। লামিয়া মা, তুমি এসেছো? এসো, ভেতরে এসো। আসসালামু আলাইকুম ফুফুমণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম লামিয়া। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি এসেছো, আমরা খুব খুশি হয়েছি মা। কতদিন থেকে তোমাকে দেখি না। এর মধ্যে কয়েকবার ভাইয়ার বাসায়ও গিয়েছিলাম, কিন্তু তুমি ভার্সিটিতে ছিলে, তোমার সাথে দেখা হয়নি। হ্যাঁ ফুফুমণি, ভার্সিটির শীতকালীন বন্ধ পেলাম, তাই ভাবলাম তোমাদের বাড়িতে বেড়াতে আসি। খুব ভালো করেছো মা লামিয়া। বসো। আর আয়শা, যাও, তুমি খাবার দাবার সব রেডি করো। অনেকদিন পর লামিয়া এসেছে, আজকে সবাই মিলে একসাথে মজা করে খাবো। এরপর আয়শা চলে গেল খাবার রেডি করতে। তারপর ওরা সবাই বসে বসে গল্প করতে লাগলো। লামিয়া মা, একটা বিষয়ে আমার খুবই খারাপ লাগলো। তুমি তো আগে এমন ছিলে না। বোরকা পরতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, পোশাক আশাকে কি শালীনতা ছিল, কিন্তু এখন এই ধরনের পোশাক পরেছো কেন মা? আসলে ফুপাজান, আমি তো শহরে থাকি, ভার্সিটিতে পড়াশোনা করি। ওখানে সবাই এরকমই পোশাক পরে, কেউ বোরখা পরে না তো। প্রথম প্রথম আমিও বোরখা পরে যেতাম, কিন্তু সবাই আমাকে দেখে হাসি ঠাট্টা করতো। এতে আমার খুব খারাপ লাগতো। সবাই আমাকে খ্যাত আনস্মার্ট মেয়ে বলতো।
তারপর থেকে আমিও বোরখা পরা ছেড়ে দিয়েছি। এখন আমি এই ধরনের পোশাকই পরি। এখন সবাই আমাকে পছন্দ করে জানেন। কাজটা তুমি ঠিক করনি মা লামিয়া। পর্দা নারীদের উপর ফরজ। পর্দাহীন নারীরা যে কত হেনস্থার শিকার হয় সেটা তুমি সমাজ জীবনে চলাফেরা করলেই বুঝতে পারবে। হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। একটু আগে লামিয়া আপু আমাদের বাসায় আসার সময় আমাদের এলাকার বুলেট মাস্তান আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর আপুকে নানান ধরনের খারাপ খারাপ কথা বলেছে। তাকে নাকি বিয়ে করবে সে। এই দেখো মা লামিয়া, তার প্রমাণ তুমি পেয়েছো তো। তুমি যদি নিজেকে পর্দার ভেতরে আবৃত করে রাখতে তাহলে আজকে তোমাকে ওই বুলেট মাস্তানের কাছ থেকে এ ধরনের কথা শুনতে হতো না। তোমাকে একটা উদাহরণ দেই। কি উদাহরণ ফুফাজান? মিষ্টি তো তুমি খেয়েছো। মিষ্টি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। আর সে মিষ্টিকে সব সময় কাঁচের ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। কেন জানো? যদি বাইরে রাখা হয় তাহলে মিষ্টিতে মাছি পড়ে নষ্ট করে ফেলবে। সেই মিষ্টি আর কেউ কিনতে চাইবে না। পর্দা হচ্ছে ওই মিষ্টির মতো। যদি তোমার দেহকে কাপড়ের ভেতরে আবৃত করে রাখো ঠিক ওই মিষ্টির মতো, তাহলে তোমার দাম সব সময় থাকবে। আর তোমার দেহ যদি খোলামেলা রাখো তাহলে সেখানে ওই বুলেট মাস্তানের মতো অনেক কীট পতঙ্গ এসে বসতে চাইবে, নানা রকম পচা পচা কথা বলবে। তাদের ফাঁদে পড়ে একসময় হয়তোবা তুমি ফেঁসেও যাবে, আর সেটাই তোমার জীবনের 12টা বাজিয়ে দেবে। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের ফাঁদে ফেলে তোমার সাথে ব্ল্যাকমেইল করবে, পরে আর বিয়ে করবে না। কিন্তু যে নারী পর্দা করে তার দাম সব সময় থাকে ঠিক ওই মিষ্টির মতো। এজন্যই ইসলামে নারীদের মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছে। দেখবে মহামূল্যবান জিনিসগুলো সবসময় কাগজে বা কাপড় দিয়ে মোড়ানো থাকে যাতে কেউ নজর না দেয়। ঠিক তেমনি নারীরাও মহামূল্যবান, তাদেরকে সংযত থাকা উচিত। ফুফাজান, আমি এখন বুঝতে পেরেছি আমি আসলে খুব বড় ভুল করেছি। মানুষের হাসাহাসি আর কটু কথার জন্য বোরখা পরা আমি ছেড়ে দিয়েছি। এটা আমার একদমই উচিত হয়নি। আমি আজ থেকে আবারও বোরখা পরা শুরু করব, ইনশাল্লাহ। খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছ মা। আল্লাহ তাআলা বলেছে যে নারী পর্দা করবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে জাহান্নামের খড়ি হয়ে যাবে। পর্দা যেমন দুনিয়াতে সুখ বয়ে আনে তেমনি আখেরাতেও তোমাকে জান্নাত পাইয়ে দেবে। তাই নারীর পর্দা করা খুবই জরুরি। এরপর আয়শা খাবার নিয়ে চলে এলো। তারপর লামিয়া যে কয়দিন ওদের বাড়িতে ছিল পর্দা করেই ফাতেমার সাথে ঘুরে বেড়াতো। তখন তাকে আর ইফটিজিং এর শিকার হতে হয়নি।